বাড়িতে যাওয়ার পারমিশন পেতে পারো, তবে একটা শর্তে। বাড়ির নাম শুনেই তিতিরের সমস্ত বিরক্তি রাগ মিলে গেল হাওয়াই মিঠাইয়ের মতো। খুশিতে ঝুমঝুম হয়ে উঠল মলিন মুখখানাটা। তিতির বলল, খুশি হয়েই। আপনার সমস্ত শর্তে রাজি আমি, তবু এই হাসপাতালে রেখে যাবেন না আমাকে। সুস্থ হওয়ার বদলে আমি আরও দিনকে দিন অসুস্থ হয়ে পড়ব, পাগল টাগল হয়ে যেতে পারি, বলা তো যায় না, বলল আরাপ। আর শর্তগুলো, সেগুলো জানতে চাইবে না? তিতির তখন খুশি খুশি মুখ করেই বলে উঠল, ওই তো বললেন আপনার কথা মতো চলতে, বাসায় গিয়ে এ আবার শোনার কি আছে? আমি তো বলেই দিয়েছি, আপনি যা বলবেন তার সমস্ত শর্তে আমি রাজি, তবু এখান থেকে বের করুন। তিতিরের কথায় আরাপ হাসলো মনে মনে। শর্তগুলো শুনলে হয়তো তিতির আর বাড়ি ফিরতেই চাইতো না লজ্জায়। দুপুর হতেই আত্মীয় স্বজনের ভিড়ে কেবিনে পা রাখার জায়গাও হলো না তিতিরের। সম্ভবত নতুন বউয়ের মুখ দেখার রীতিটা সবাই মিলে এই হাসপাতালেই পালন করে ফেলবে, এমনই উচ্ছ্বাস এক একজনার চোখে মুখে। তবু এত এত ভিড়ভাট্টার মধ্যে আরবের মা ফারজানা চৌধুরী ঠিকই খেয়াল রাখলেন তিতিরের ছোট ছোট বিষয়গুলোর প্রতি শাশুড়ি মায়ের এমন যত্ন নজর এড়ায়নি মেয়েটার। চৌধুরী বাড়িতে এই প্রথম ভদ্র মহিলা সান্নিধ্যে তিতিরের খুব একটা ভালো সময় না কাটলেও এখন যে ক্ষণে ক্ষণে সেই মুগ্ধ হচ্ছে তার চোখ। পরপর ধরে আসা গলায় ডেকে উঠল তিতির, মা। তিতিরের এমন মুগ্ধ ডাকে কিছুটা অপ্রস্তুত হলেন ফারজানা বেগম। হাতের মাখা ভাতের দিকে মনোযোগ দিলেন। তারপর ভাতের লোকমাটা তিতিরের মুখে তুলে দিতে দিতে থমথমে গলায় বলে উঠলেন ফারজানা বেগম। অত আহ্লাদে গলায় মা ডাকার মতো কিছুই হয়নি। মিষ্টি অসুস্থ থাকলেও আমি ঠিক এই কাজগুলোই করতাম, তুমি বিশেষ কেউ নয়, বুঝেছ? তার উপর এখন আরাপ নেই এখানে, ওর অবর্তমানে তোমার অযত্ন হলে আমাদের কাউকে ছেড়ে কথা বলবে না। আমারই তো ছেলে, তাই আমি ভালো করেই চিনি। তিতির তখন হালকা করে হাসলো শাশুড়ির কথা শুনে। তিতিরের ক্লান্ত চোখ জোড়াও যেন জেনে ফেলেছে মায়েদের কাছে সন্তান সম প্রত্যেকেরই বিশেষ, তাই তো অপছন্দ সত্ত্বেও দূরে ঠেলে রাখতে পারেননি তিতিরকে। প্রতিদিন পার্লামেন্ট সভা সমাবেশের ধকল সামলালেও আরাপ সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়ে রাতটা তিতিরের সাথে কেবিনেই থাকে। তিতির মুখ ফুটে কিছু বলার আগেই ততষ্ট হয় সেই মানুষটা। তিতির যখন যা চাইবে তার সামনে হাজির না করা অবধি যেন স্বস্তি নেই আরাপের। তিতির আরাপের এমন কাণ্ডে ঠোঁট টিপে হাসে। মলিন মুখটা হুট করেই আবারও ভার হয়। ম্লান কণ্ঠে শুধায় তিতির, আমার উপর আপনার কখনো রাগ হয় না? আরাপ তিতিরের ব্যাগ গোছাচ্ছিল তখন। আগামীকালই ডিসচার্জ করিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে। দিনটা যেহেতু ব্যস্ততায় কাটবে, তাই রাত্রিতে আগে ভাগে তিতিরের জিনিসপত্রগুলো খুব যত্ন করে ব্যাগে তুলে নিচ্ছিল আরাপ। তবে তিতিরের প্রশ্ন শুনে থামতে হয় তাকে। থামলো তার পুরুষালী হাতের ব্যস্ততা। ব্যাগ থেকে তিতিরের পাশে এসে বসলো ধীরে পায়ে। চোখে একরাশ প্রণয় নিয়ে আওড়ালো আরাপ, হয়তো তোমাকে এমন মন খারাপ করে থাকতে দেখলেই আমার প্রচন্ড রাগ হয়। ইচ্ছে করে পৃথিবী থেকে তোমার এই মন খারাপের অস্তিত্বটুকু মিটিয়ে ফেলতে খুব ইচ্ছে করে। তিতির এতক্ষণ মাথা নুয়ে রাখলেও আরাপের কথার পৃষ্ঠে মুচকি হেসে মাথাটা তুলল। চোখ জোড়াও চিকচিক করে উঠল। ওষ্ঠপুঞ্জ প্রসারিত হলো লাজুক হাসিতে। তিতিরকে লজ্জা পেতে দেখে আরাপও মাথা নোয়ালো। হাসিটুকু আটকে ফেলে পরপর কিছু একটা মনে করেই মাথা তুলল। জিজ্ঞেস করলে উঠল আরাপ, হঠাৎ এই প্রশ্ন কেন? তিতির এবার সোজা হয়ে বসলো, অথচ তার দৃষ্টি কোলের ওপর। আগের মতোই ম্লান কণ্ঠে হেসে বলে উঠল তিতির, এই যে সারাদিন এত ব্যস্ত থাকেন আপনি, সে সকল ধকল সামলে আবার রাতে এসে আমার কাজগুলো করেন। নিজের এত বড় বাড়ি থাকতেও আমার জন্য সারা রাত হাসপাতালে ওই ছোট্ট কাউচাতে বসে থাকেন। মাঝে মাঝে আপনাকে দেখে মনে হয় যেন ঘুমটুম নেই চোখে আপনার। ক্লান্তিটুকু কেমন হেসে উড়িয়ে দেন। সে তো আমার জন্যই। এত কিছুর পরও আপনার রাগ হয় না আমার উপর? রাত তখন হালকা হেসেই বলে উঠল, যদি আমি বলি যে আমি তোমার উপর রাগ করেছি, তাহলে কি এই অধমের রাগ কমানোর জন্য আমার বউ পাখি কিছু একটা করে ফেলবে? যদি এমন হয়, তাহলে তো সেই রাগটা মারাত্মক ভুল হবে। কথাটা বলেই আরাপের ঠোঁটের কোণে তখনও অস্পষ্ট হাসি, অথচ পাল্টা প্রশ্নে কোণঠাসা তার সামনে বসে থাকা রমণী। কি উত্তর দেবে ভেবে পায় না সে, তাই চোখ তার রসগোল্লা হয়েছে। কিন্তু আরাপের ঘোরলাকা চোখের দৃষ্টি তখনও তিতিরের কাঁপা কাঁপা ঠোঁটে। আরো একটু এগিয়ে আসতেই রমণী অধর পল্লব ছুঁই ছুঁই হলো আরাপের ঠোঁট। ঠিক তখনই কেবিনের দরজায় হুট করে এসে দাঁড়ালো সিনিয়র নার্স। হাতে প্রেসক্রিপশন। তিতিরের ওষুধগুলো আরাপকে বুঝিয়ে দিতেই এসেছিলেন, কিন্তু এসেই যে এমন লজ্জাজনক পরিস্থিতিতে পড়বে তা বোধ হয় তিনি বুঝতে পারেননি।
তবে আরাপ ততক্ষণে ছিটকে সরে দাঁড়িয়েছে। এক হাতে কোমরে রেখে অন্য হাতে সমানে ডলছে তার মুখখানা। লজ্জায় কানগুলো রক্তিম তার। সে যে নিজেও বিব্রত হয়েছে ভীষণ। তিতিরও এবার বেশ মজা পেল। আরাপকে এমন বিব্রত হতে দেখে দমপাটা হাসি পেল তার। কিন্তু নার্সের সামনে তখন কিছু না বললেও নার্স চলে যেতেই হেসে উঠল তিতির। বলে উঠল, আপনি তো ভারী লাজুক। কই, আগে তো কখনো আপনাকে এত লজ্জা পেতে দেখিনি। আরাপ এক হাতে তখন গ্লাসে পানি নিয়ে তিতিরের পাশে বসেছে কেবল, অন্য হাতে দুটো মেডিসিন। অমনি মেয়েটা তার পিঠে চাপড় দিতে দিতে বলে উঠল কথাটা, ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছেন আপনি। আম ইমপ্রেস। আমি তো ঠিক করে রেখেছি বাড়ি ফিরে কয়েকদিন মিষ্টির সাথে ঘুমাবো। ননদ ভাবি ভালো একটা বন্ডিং তৈরি করতে হবে না? তিতির যে তাকে ইচ্ছে করে এসব বলছে বুঝতে পেরেই ঠোঁট কামড়ে হাসলো আরাপ। হাতের কাপড়গুলো ভাঁজ করে ব্যাগে ভরলো সময় নিয়ে। তারপর তিতিরের দিকে ঘুরে দাঁড়ালো, হাত বুকে গুজে বাঁকা হেসে বলল আরাপ, আমার বউয়ের এমন কোনো পরিকল্পনা থাকলে আমিও আমার বোনকে খুব তাড়াতাড়ি শ্বশুর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করব। তোমার ওই ননদ ভাবির বন্ডিং এর চক্করে ওই বাচ্চা মেয়েটাকে এত তাড়াতাড়ি শ্বশুর বাড়িতে পাঠাতে হবে। ইস, তিতির তখন রাগী কণ্ঠেই বলে উঠল আরাপকে, আপনি মোটেও এসব কিছু করবেন না। আপনি আমার শুধু শুধু ভয় দেখাচ্ছেন, তাই না? আরাপ তখন বলে উঠল, কি বললে? আমি তো তোমার কথা কিছুই শুনতে পেলাম না। গলায় এই জোর নিয়ে আবার তুমি বাড়ি ফিরতে চাইছো? শরীর তো মনে হচ্ছে এখনই অনেক দুর্বল। এতক্ষণ শান্ত থাকলেও আর পারল না তিতির শান্ত থাকতে। ধীরে ধীরে চোখ মুখ কঠিন করে গলা চড়িয়ে বলে উঠল, আমি বলছি, আপনি কি জানেন যে আপনি একটা বড্ড হিংসুটে? মেয়েটার কথাগুলো আওড়ালে আর বসে থাকার সাহস করলো না। থমথমে মুখে পাশ ফিরে শুয়ে পড়তেই মাথা নুয়ে হাসলো আরাপ। পরপর গলা পরিষ্কার করেই শান্ত স্বরে বলে উঠল, হিংসে মির তো এই অবধি কিছুই দেখলে না বউ। কাল সন্ধ্যা বাড়ি ফেরো, তারপর তুমি দেখবে এক পাও তোমাকে বাড়িতে বেরোতেই দেব না। এটা আমার শেষ কথা। আরাপের কথার প্রতি উত্তর করল না রমণী, তবে মনে মনে তার ক্ষোভ বাড়ল। খুব করেই ক্ষোভ বাড়ল তার। রাগে গজগজ করতে করতেই চোখ লেগে গেল তিতিরের। আরাপ তখনও পর্যন্ত দাঁড়িয়ে রইল, বুকে হাত গুজে দেখে যাচ্ছে তার ঘুমন্ত তিতিরকে। মনে মনে ভাবল আরাপ, এভাবেই তার পরিটাকে যত্নে রাখবে নিজের করে।